দিয়ে দিই যে হোলিস্টিক লিভিং বা হোলিস্টিক যোগ কি। তো হোলিস্টিক যোগের বডি মাইন্ড সোল এই তিনটেকে একত্রে আমরা যদি নার্চার করি তাহলে হচ্ছে সেটা হোলিস্টিক যোগ হিসেবে চিহ্নিত হয়। তো সাধারণত আমাদের যোগা বলে যে স্টিগমা বা যে সিস্টেমটা চালু আছে সেটা শুধুমাত্র শারীরিক কিছু কিছু পশ্চার এবং প্রাণায়াম দ্বারাই সীমাবদ্ধ, কিন্তু এই হোলিস্টিক যোগ বা হোলিস্টিক লিভিং হচ্ছে যোগা পশ্চার আছে শারীরিক সুস্থতার জন্য এবং মানসিক শান্তির জন্য কিছু প্রাণায়াম এবং ধারণা এবং আত্মিক অজ্ঞানতা দূর করার জন্য মেডিটেশন এবং আরো গভীর যে সমস্ত আমাদের প্রক্রিয়া আছে সেইগুলো একত্রে যে রকম ভাব অনুযায়ী বা যার যেরকম রিকোয়ারমেন্ট অনুযায়ী এই জিনিসটা প্রয়োগ করে সেইভাবে হয়। তো হোলিস্টিক লিভিং কিছু কিছু প্রিন্সিপলস আছে, মানে 5টা প্রিন্সিপল তার মধ্যে মুখ্য। এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে হাউ টু ব্যালেন্স সায়েন্স এন্ড স্পিরিচুয়ালিটি, পিস এন্ড প্রসপারিটি, সেলফ এন্ড সোসাইটি। সেকেন্ড প্রিন্সিপাল হচ্ছে হাউ টু টেক সেলফ এম্পাওয়ারমেন্ট, ABCDE, মানে সেলফ অ্যাসেসমেন্ট, self analysis. A stands for self assessment, self analysis. B stands for self behavior, self belief. C stands for self control and self confidence. D stands for self discipline and self determination. E stands for self esteem and self effort. তারপরে হচ্ছে ডেভেলপিং ইয়েস অ্যাটিটিউড, be aware of present moment, means happy now here and just for today। এরকম 5টা প্রিন্সিপাল আছে। তো সুতরাং এই যোগের হ্যাঁ, এই 5টাকে একবার একটু বাংলায় করে মানে আপনি বলুন, আমি বাংলায় করে দিচ্ছি, মার বুঝতে সুবিধা হবে আর কি এটা। আচ্ছা, হ্যাঁ, আপনি একটা করে বলুন, আমি বাংলায় করে দিচ্ছি। হ্যাঁ, 5টা প্রিন্সিপাল হচ্ছে প্রথমে সেলফ অ্যানালিসিস, মানে আত্মসমালোচনা, নিজেকে সেলফ আত্মসমীক্ষা। অ্যাসেসমেন্ট, আত্মসমীক্ষা। তো দুটোই একই, আত্মসমীক্ষা নিজেকে, নিজের যে কাজ, নিজের যে চিন্তা, নিজের যে আমরা প্ল্যানিং করি সেগুলোকে কি করে আমরা সেলফ অ্যানালিসিস করব, আত্মসমীক্ষা করব, সেটার একটা প্রিন্সিপাল। তারপরে কি হচ্ছে সেলফ বিলিভ, নিজেকে বিশ্বাস করা, আমি পারবো, আমি করব, আমার দ্বারা হবে, হ্যাঁ, নিজেকে বিশ্বাস করা। সেলফ বিহেভিয়ার, নিজের বিহেভিয়ারকে ঠিক করা বা অবলোকন করা। তারপরে সি সেলফ কন্ট্রোল, আত্মসংযম। সেলফ কনফিডেন্স, হ্যাঁ, কনফিডেন্স যে আত্মনির্ভরশীল, হ্যাঁ। তারপরে সেলফ ডিসিপ্লিন, আত্মসংযম। তারপরে সেলফ এস্টিম বা সেলফ এফোর্ট, নিজে চেষ্টা করা। কারণ অনেক কিছু ইংলিশ ওয়ার্ড আছে যেগুলো বাংলা ওয়ার্ডের সঙ্গে সঙ্গে মনে আসে না, কারণ ইংলিশে বলতে বলতে মানে ইংলিশেই জিনিসটা রপ্ত হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, তো প্রথম মুদ্রা কথা হলো যৌগিক স্টুডেন্টদের কিছু কিছু মূল্যবোধ থাকা চাই, কিছু কিছু ডিসিপ্লিন, পাংচুয়ালিটি, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, সিনসিয়ারিটি, হ্যাঁ, সেইগুলো যদি থাকে তাহলে আমরা যোগটাকে বা যোগের প্রক্রিয়াগুলোকে প্রয়োগ করে আমরা জীবনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যগুলোকে সফল করতে। তো সাধারণত কি হচ্ছে, আমাদের শারীরিক উদ্দেশ্য কি, শারীরিক ভাবে সুস্থ থাকা, সুস্থভাবে জীবনযাপন করা।
এটা শরীরের উদ্দেশ্য। এবার মনের উদ্দেশ্য কি? শান্তিভাবে জীবনযাপন করা। হ্যাঁ, তারপরে আত্মার উদ্দেশ্য আত্মার অজ্ঞানতা দূর করা বা জ্ঞানের আলোকে নিজেকে উদ্ভাসিত করা। তো এগুলো সাধারণত ধীরে ধীরে যার যেরকম টাইম এন্ড টেম্পারামেন্ট বলা হয়, হ্যাঁ, যেমন যদি একজন যুবক, তাকে তো এইসব বলে লাভ নেই। তার হচ্ছে ক্যারিয়ার সেটিং, তাকে ক্যারিয়ার ঠিক করতে হবে। ক্যারিয়ার ঠিক করতে গেলে তাকে কনসেন্ট্রেশন ডেভেলপ করতে হবে। তাহলে যোগার দ্বারা কিভাবে কনসেন্ট্রেশন ডেভেলপ হবে সেটা তার পক্ষে উপযোগী। তো সেই রকম যারা মধ্যবয়সী, যারা অশান্তিতে ভুগছে, সম্পর্কজনিত অশান্তিতে ভুগছে, তাদের কি করে মনে শান্তি আনা যায়, সেই যোগের প্রক্রিয়াগুলোকে কিভাবে প্রয়োগ করা যায়, তখন তাদের পক্ষে সেটা প্রযোজ্য। এবার তারপরে আবার যখন আরো একটু বয়স বেশি হয়ে যায়, তখন হয়তো তার একটু আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার ইচ্ছে জাগে, তখন তাকে মেডিটেশন বা ধ্যান প্রক্রিয়ায় যদি প্রবেশ করানো যায়, তখন তাতে উপকার হয়। তার মানে আমাদের প্রথমে ক্যারিয়ার, তারপরে হচ্ছে সম্পর্ক, রিলেশনশিপ, আর তারপরে হচ্ছে শান্তি বা আনন্দ। এইগুলো পরপর চলতে থাকে, ঠিক আছে? তো যে যেরকম, যার যেরকম চাহিদা, যে যেরকম চায়, সেই অনুযায়ী সেই যোগটা এমফাসিস মানে জোর দিতে হবে, যোগের প্রক্রিয়াগুলোতে জোর দিতে হবে। শুধুমাত্র যারা শারীরিক রোগ দূর করতে চায়, হ্যাঁ, স্বাস্থ্যবান বা সুস্থতা চায়, ওজন কমাতে চায়, তাদের জন্য যোগের যে সমস্ত ডাইনামিক যোগ আছে এবং স্ট্যাটিক যোগ পশ্চার আছে, সেইগুলো শিখতে হবে, করতে হবে, করে যেতে হবে। তারপরে যারা মিডল এজড, হ্যাঁ, যাদের মন অশান্তিতে ভরা, চঞ্চল, মন চঞ্চল, তারা কি করে যোগ দ্বারা শান্তি পাবে? তো সেই রকম কিছু কিছু ধারণা এবং প্রাণায়াম এবং ধ্যান, তার দ্বারা কিভাবে আমরা মনকে শান্ত করতে পারি সেইগুলো প্রয়োগ করতে হবে। তারপরে যখন আমরা ওল্ড এজেড হয়ে যাচ্ছি, যখন আমাদের অনেক সময় হাতে, তখন একটু ধ্যান সাধনা একটু বেশি করে করলে, জপ, প্রার্থনা, তারপরে পুজো, ধ্যান, এরকম বিভিন্ন রকম জিনিস দিয়ে লাইফস্টাইলটাকে সারা জীবন, এই দৈনন্দিন যে জীবনচর্যা, সেই জীবনচর্যাকে যদি আমরা করে থাকি, তাহলে জীবনের উদ্দেশ্যটা সফল হবে। তো এখন যোগাতে কারা আসে, এই যোগ করতে কারা আসে? যারা সব জায়গায় ফেল করে যায়, যেমন মেডিকেল সায়েন্স, হ্যাঁ, রোগ ঠিক করতে পারে না, তখন কেউ ডাক্তার হয়তো বললো তুমি যোগ করো, তখন তারা যোগার দিকে আসে। কেউ মনের অশান্তি আছে, মেডিসিন খেয়ে খেয়ে বা খেয়ে খেয়ে আর কিছু হচ্ছে না, তখন তারা যোগের তারপরে আসে। হ্যাঁ, যখন আরো একটু গভীরে যেতে চায়, যারা আনন্দে থাকতে চায়, তখন তাদের ধ্যানের গভীরে ডুবতে হবে, তখন তাদের সেই যোগটা কাজে লাগে। হ্যাঁ, যাদের পেটে অন্ন নেই, তাদেরকে যোগের কথা বলে লাভ নেই, তারা আসবেও না যোগ করতে। হ্যাঁ, তো যারা অহংকারে, জ্ঞানের অহংকারে একদম টইটুম্বুর, হ্যাঁ, তারাও যোগ করতে আসবে না, আমি সব জানি, হ্যাঁ, মনে হয়তো অশান্তিতে ভুগছে। একটা বেশিরভাগ লোকের একটা, দেখুন, একটা জেনারেল একটা মানসিকতা থাকে যে যোগটা করে কি হবে এই বয়সে, শেষ বয়সে। যেমন মানে ঠিক না, বেশিরভাগ লোকের এটা এতদিন করলাম না, হঠাৎ এখন করে কি লাভ হবে সেটা। তো এটা নিয়ে আপনি একটু আলোকপাত করুন যে কি লাভ। মানে মনে করুন, আমার এক্সাম্পল দিয়ে বলছি, বাবা মনে করুন 70 বছর বয়স, মায়ের 65 বছর বয়স, তো এখন যোগের দ্বারা এরা কি লাভ পেতে পারে সেটা। আর কিরকম মানে প্রথম কথা হচ্ছে
হ্যাঁ, আর কি হ্যাঁ, কি ফিজিক্যাল কিছু করতে পারে কিনা সেগুলো। হ্যাঁ। হ্যাঁ, কথা হচ্ছে ওনাদের ইন্টেনশন কি, হুম, ইন্টেনশনটা যে শারীরিক ভাবে ওনারা যদি অসুস্থ বোধ করেন বা ক্রনিক ডিজিজে ভোগেন, হুম, তাহলে যোগের কিছু ব্যায়াম আছে, যোগের কিছু কিছু পশ্চার আছে যেগুলো সেগুলোকে কেয়ার করতে পারে। হুম, মেডিকেশনের সাথে সাথে যদি আমরা এর কিছু কিছু এক্সারসাইজ করি হুম, তাহলে সেগুলো সহায়তা লাভ করে। এই হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম দ্বারা, এক্সারসাইজ দ্বারা আমরা যে অক্সিজেনেশন, হ্যাঁ, করি তাহলে আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ে, হুম, যেটা রোগ কমাতে বা রোগকে বিনষ্ট করতে সাহায্য করে। হুম, 3 হচ্ছে মেডিটেশন, ধ্যান। ধ্যান দ্বারা আমরা যদি মনকে শান্ত করতে পারি, তাহলে এখন মেডিকেল সায়েন্স বলছে যে আমাদের বেশিরভাগ রোগ হচ্ছে সাইকোসোমেটিক, হুম, মন থেকে শরীরে আছে। মনের যে সমস্ত স্ট্রেস, হুম, মনের অশান্তি, হুম, হ্যাঁ, মনের চঞ্চলতা, হুম, সেই তার কারণে সেইগুলো শরীরে তার এফেক্ট পড়ে। হুম, তো মন যদি শান্ত না করা হয়, হুম, মনে যদি শান্তি না থাকে, হুম, তাহলে শরীরটাকে যতই আমরা মেডিসিন দিয়ে চেষ্টা করি না কেন, হয়তো দেবে থাকবে, কিছুদিনের জন্য হয়তো আমরা এতটা অনুভব না করতে পারি, হুম, কিন্তু সেটা পুরোপুরি সারবেন না। হুম, তো সুতরাং এই বয়সে আমাদের যে সমস্ত জিনিস করা দরকার, যে অল জয়েন্ট এক্সারসাইজ ডেলি বেসিসে, হুম, অল জয়েন্ট এক্সারসাইজ, জয়েন্ট গুলোকে অ্যাক্টিভেট করা, যাতে জয়েন্টে নার্ভাস ফ্লো এন্ড ব্লাড ফ্লো ভালোভাবে হয়। হুম, 2 হচ্ছে বসে একটু যে যেরকম যার যেরকম ইষ্ট, হুম, হ্যাঁ, সেই হিসেবে একটু জপ করা বা প্রার্থনা করা, ধ্যান করা। হুম, যদি প্রাণায়াম করা যায়, ব্রিদিং এক্সারসাইজ করা যায়, সেটাও এর সঙ্গে সহায়ক। হুম, ঠিক আছে? সুতরাং আমাদের জীবনের উদ্দেশ্যটা কি? হুম, আসল উদ্দেশ্য হচ্ছে আনন্দে থাকা। একদম। এবার আনন্দে থাকার মধ্যে প্রথম বাধা হচ্ছে আমাদের শরীর। শরীরে যদি রোগ থাকে, মন সব সময় শরীরের দিকেই পড়ে থাকে। হুম, তারপরে মন, মন যদি অশান্ত থাকে, চঞ্চল থাকে, মনে যদি, হ্যাঁ, কোন রকম ইচ্ছা পূর্তির অভাব থাকে, মনে যদি চাহত থাকে যে হ্যাঁ আমার এইটা হয়ে গেলে ভালো হয়, হুম, এইটা, এই ইচ্ছেটা পূরণ হয়ে গেলে ভালো হয়, কিন্তু ইচ্ছেটা পূরণ কিছুতেই হচ্ছে না, হুম, হ্যাঁ, তখন মনকে কিভাবে শান্ত রাখা যায় হুম, তার চেষ্টা করা, তার ধারণা লাভ করা। হুম, সেই করে সার্বিকভাবে যদি আমরা জিনিসটাকে জীবনে অ্যাপ্লাই করতে পারি, হুম, তখন ধীরে 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 দেখবো যে যোগের উপকার কি হচ্ছে। নাহলে আমরা যেমন জানি যে ওয়াটার ক্যানট, জাস্ট ওয়াটার ক্যানট ওয়েট দ্য বডি, মানে কি, মানে শুধু জল বললেই জলে স্নান করা বা গা ভেজে না, হুম, সেই রকম, হ্যাঁ, if we are not thirsty, হুম, if we are not thirsty, হুম, thinking of water cannot quench the thirst। হুম, মানে কি, আমরা যদি চিন্তা করি যে জল খেলে তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, হুম, তাহলে সেই চিন্তা করতে কিছু হবে না, হুম, জলটা খেতে হবে। হুম, হ্যাঁ, সুতরাং আমাদের বেশিরভাগ আহ মানে মানুষই জানে আমাকে কি করতে হবে, হুম, এই সময় কি করা উচিত, হুম, বা কেউ সাজেশন দিল এটা করো, এটা ভালো হবে, কিন্তু করার সময় দেখা যায় তখন আমরা করতে পারি। সেটাই। একটা ছোট্ট এক্সাম্পল যে এই ভোরবেলা ওঠাটা। এই ভোরবেলা উঠলে দেখুন সকলেরই একটা মনটা ফ্রেশ থাকে। একটু দিনটাও ভোরের সকালটা যদি একটা ভালো করে একটু প্রেয়ার, মেডিটেশন, যোগা এগুলো দিয়ে শুরু করা যায় ব্রিদিং, তাহলে দিনটাও একটা অনেকটাই ফ্রেশ থাকে। আর একটু সময় লাগে হ্যাঁ, মানুষের একটু অভ্যস্ত হয়ে যেতে এই ভোরবেলা ওঠা। কিন্তু মানে আমি হ্যাঁ, দেখছি একটা জিনিস দেখেছি আমি স্যার যে ভেরি অনেস্টলি পৃথিবীর যত সাকসেসফুল মানুষ আছে তারা কিন্তু সকলেই ভোরবেলাই ওঠে। যত সাকসেসফুল মানুষ হ্যাঁ, আছে। তাদের বিজনেসম্যান হ্যাঁ, বলুন বা অ্যাক্টর বলুন বা সাকসেসফুল যারা আছে, এই ভোরের সময়টাকে হ্যাঁ, মানে শাস্ত্রেও আমি যদি ভুল হতে পারে যে একটা খুব হুম, মানে পবিত্র সময় বলা আছে 3:30 থেকে
এই ৫টা যাই হোক, তা ওই সময়টাকে ওই 4:30টার সময়। হ্যাঁ, সেগুলো দেখো, আমাদের পুঁথিগত বিদ্যায় তো কিছু হবে না, হুম কারণ আমরা জানি অনেক কিছুই। হুম ডিকশনারিতে অনেক কিছুই আছে, হ্যাঁ, ইউটিউবে অনেক এরকম ভরে পড়ে আছে যে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর বক্তৃতা আছে, মোটিভেশনাল স্পিচ আছে। কিন্তু আমি এখন কি করতে পারি, হুম কি করছি, সেইটার অ্যাওয়ারনেসটা হচ্ছে রিয়েল, হুম রাইট? হুম সাপোজ তোমার ক্ষেত্রে তুমি যেটা বলছো হুম সেটা তুমি করছো কিনা। ওয়াচ বলে একটা ওয়ার্ড আছে, WATCH, হুম ওয়াচ। হুম ওয়াচ, উই শুড ওয়াচ আওয়ার ওয়ার্ড, W, হুম watch our action, হুম A, হুম WA, হুম watch our thought, T, হুম E, C, watch our character, হুম H, watch our habit. হুম হয়ে গেল? ব্যাস, বলে দিলাম, জেনে গেলাম। এবার ওয়াচ করাটা কত কঠিন, যে ওয়াচ করতে চেষ্টা করে সেই জানে। আরেকবার ঠিক আছে, আরেকবার বলুন স্যার, ওয়াচটা আরেকবার বলুন, ওয়াচের কি ডাব্লিউ? WATCH, হ্যাঁ। W stands for word, হুম A stands for action, হুম T stands for thoughts, হুম C stands for character, H stands for habit. আচ্ছা। গুড হ্যাবিট, ব্যাড হ্যাবিট। হুম এবার আমরা যদি গুড হ্যাবিট, আমাদেরকে ওয়াচ করতে হবে আমার হুম গুড হ্যাবিট, ব্যাড হ্যাবিট। হুম আমার ব্যাড হ্যাবিট থেকে গুড হ্যাবিটে ট্রান্সফর্ম করতে হবে। হুম ঠিক আছে, একদম। আমি কি কথা বলছি, তার সঙ্গে কি কথা বলছি, সেটা কেমন বলছি, সেটাকে আমাকে ট্রান্সফর্ম করতে হবে। হুম মোদ্দা কথা হলো, যোগা ইজ এ সেলফ ট্রান্সফরমেশন প্রসেস। হ্যাঁ, নিজেকে সুধারো। নিজেকে পরিবর্তন করার একটা হ্যাঁ, প্রধান সারদা মা বলেছে, সারদা মায়ের একটা কথা, হ্যাঁ, সবার পক্ষেই আমাদের প্রযোজ্য, সেটা হচ্ছে যে যদি শান্তি চাও তো অপরের দোষ নিও না। হুম কিন্তু আমরা সাধারণত কি করি, আমার জন্য ও দায়ী, হুম অপরে দায়ী। হুম হ্যাঁ, আমার জন্য আমার বাবা মা দায়ী, হুম আমার জন্য সমাজ দায়ী, আমার জন্য গভর্নমেন্ট দায়ী, গভর্নমেন্ট চাকরি দিচ্ছে না, আনএমপ্লয়মেন্ট বেড়ে যাচ্ছে, দোষ দিয়ে দিলাম। আমি কি করলাম, হুম আমি কি করছি, হ্যাঁ, হুম আমি কতটা কম্পিটেন্ট, হুম আমি কোয়ালিফাইড, নিজেকে কতটা করেছি, সেগুলো কতজন দেখে। যোগের প্রক্রিয়া হচ্ছে সেইটাই, আমি নিজেকে সেলফ এম্পাওয়ারমেন্ট। হ্যাঁ, আর কিছু কিছু জ্ঞান অর্জন করা, যেখানে আমরা বুঝতে পারবো যে আমরা ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইউনিভার্সাল ইজ কানেক্টেড, নট ডিভাইডেড। আমরা যেটাকে আলাদা আলাদা ভাবে দেখছি, হ্যাঁ, তো গভীর স্তরে সবাই কিন্তু এক সূত্রে গঠিত। হুম সেগুলো হাই ফিলোসফি, যাই হোক, সেগুলো খুব কোটিতে গুটি জন সেগুলো এক্সপিরিয়েন্স করতে পারে। কিন্তু আমাদের এখন যে ক্রাইসিস, আমাদের সেই ক্রাইসিস থেকে বেরোতে গেলে যোগটাকে কিভাবে প্রয়োগ করলে সেই ক্রাইসিস হ্যান্ডেল করতে পারবো, সেটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। বড় বড় জ্ঞান চর্চা করে তো লাভ নেই। সুতরাং সুতরাং এগুলো এক একটা এজ গ্রুপে, সাপোজ তোমার এজ গ্রুপে তোমার যেটা ক্রাইসিস, সেটা ওনাদের এজ গ্রুপে ওনাদের ক্রাইসিসটা ডিফারেন্ট, ওনাদের কনসার্নটা ডিফারেন্ট। ঠিক আছে, ওনারা যদি সুখী হতে চান জীবনে, তাহলে প্রথম সুখ হচ্ছে নিজেদের শরীর সুস্থ কিনা, দ্বিতীয় সুখ হচ্ছে মনে শান্তি আছে কিনা, তৃতীয় হচ্ছে আমার সন্তান সুখী কিনা, সন্তানের জন্য কনসার্ন, হ্যাঁ, চতুর্থ হচ্ছে সমাজের সঙ্গে আমার সম্পর্ক কিরকম, সম্পর্কের সুখ। তো এইরকম পরপর অনেকগুলো সুখ আছে। তো সেই সুখ অসুখে কেন মানে কিভাবে পরিণত হচ্ছে, সেইগুলোকে আমাদেরকে অ্যানালিসিস করতে হবে। আর সত্যি কি কেউ মানে অন্যকে চেঞ্জ করে
নিজেকে সুখী করতে পারে, বা অন্যকে চেঞ্জ করতে পারে? সেটা স্বামী কি স্ত্রীকে চেঞ্জ করতে পারে, না স্ত্রী স্বামীকে চেঞ্জ করতে পারে? যে হ্যাঁ আমি একটা অ্যাডভাইস দিলাম, হ্যাঁ সেই অ্যাডভাইসটা ফলো করা হলো এবং তাতে আমাদের সুখ শান্তি বজায় থাকবে, সেটা একটা দিক। হ্যাঁ, হুম, আরেকটা দিক হচ্ছে যে আমরা একে অপরের সঙ্গে কিভাবে সম্পর্কটাকে নিভাচ্ছি, মানে সম্পর্ক সূত্রে গেঁথে আছি। এগুলো যোগের হচ্ছে মুখ্য উদ্দেশ্য, কিন্তু আমরা কতখানি সেটা আমরা প্রয়োগ করতে পারছি নিজেদের জীবনে, কারণ এন্ড অফ দা ডে এসেছি একা, যেতে হবে একা, মাঝখানে সবই ফাঁকা। হ্যাঁ, সবাই আমরা একা এসেছি, এবং যদিও সম্পর্কের মধ্যে এবং সমাজের মধ্যে আমরা জীবন ধারণ করেছি, কিন্তু যেতে হবে একা, সঙ্গে কিচ্ছু নিয়ে যাব না, এক কানা করিও নিয়ে যাব না, কাউকে সাথে নিয়ে যাব না। সেইটা আমাদেরকে যোগের যে অন্তিম অবস্থা বা যোগের যে জ্ঞান, সেই জ্ঞান দ্বারা আমরা বুঝতে পারি যে আমাদের যেরকম অবজেক্টিভ ওয়ার্ল্ডকে আমরা যেরকম চেঞ্জ করতে চাই জন্য, সেরকম সাবজেক্টিভ ওয়ার্ল্ড মানে নিজেকে, হ্যাঁ, যদি চেঞ্জ করতে পারি তাহলে আমাদের জীবন স্বয়ং সম্পূর্ণ হবে বা জীবনের আমাদের উদ্দেশ্য সফল হবে। রাইট? তাহলে এইবার আমি একটা ধরো প্রয়োগ করছি, হ্যাঁ, মেথড, সেটা হচ্ছে প্রোগ্রেসিভ মাসকুলার রিল্যাক্সেশন, পিএমআর টেকনিক বলে। এখানে আমাদের কি করতে হবে, যে বডিতে অ্যাটেনশন পে করতে হবে এবং প্রথমে টেনশন দিতে হবে, তারপরে রিল্যাক্সেশন করতে হবে। আমি সেটা পরপর ডিকটেট করে যাব, এবার সবাই আমরা এটা প্র্যাকটিস করব, ঠিক আছে? কারণ আমাদের মেন্টাল বা ফিজিক্যাল রিল্যাক্সেশন ইজ এ মাস্ট। রিল্যাক্সেশন, হ্যাঁ, কারণ মাইন্ড টেন্স থাকলে বডিও টেন্স থাকে, বিভিন্ন মাসল টেন্স থাকে। সেই মাসল গুলোকে যদি রিল্যাক্স করা যায় তাহলে মাইন্ডটাও রিল্যাক্স হয়ে যায়। বডি থেকে মাইন্ডে, মাইন্ড থেকে বডি, দে আর ইন্টারলিঙ্কড, ইন্টারকানেক্টেড। তো প্রথমে আমরা বডিতে প্রয়োগ করব। বোঝা গেল? আপনারা যদি কিছু কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু বোঝার অসুবিধা হয়, সঙ্গে সঙ্গে আমাকে থামিয়ে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? শুনতে পাচ্ছ তো? সবাই শুনতে পাচ্ছ তো? আচ্ছা, এবার আস্তে আস্তে আমরা এক একটা প্রয়োগ করছি। আমি প্রথমে একটা ডিপ ব্রিদিং নেব। সাপোজ আমরা ডিপ ব্রিদিং নিয়ে টোটাকে, তো মানে পায়ের 5টা আঙ্গুল যেটা আছে সেই দুটোকে একটু কার্ল করব, কার্ল এরকম নিচের দিকে টেন্স করব, ঠিক আছে? তারপরে সেটাকে ছেড়ে দিয়ে নিঃশ্বাসটাকে মুখ দিয়ে দুবার, মানে রিল্যাক্স মেন্টালি। হ্যাঁ, পায়ের পাতাটাকে এরকম করা হবে, ঠিক আছে? আপনারা যদি নিচে বসে থাকেন তাহলে পা সামনের দিকে ছড়িয়ে দিতে পারেন, সামনের দিকে, পেছনের দিকে, পেছনে হাতটা দিয়ে সাপোর্ট নিয়ে, বডিটা সাপোর্ট নিয়ে পাটা ছড়িয়ে দিন সামনে। হ্যাঁ, তারপরে এবার নিঃশ্বাসটা নিন, ডিপ ব্রিথ, মানে এরকম নিঃশ্বাসটা নিন, নিয়ে পাটাকে কার্ল করুন, এরকম টোটাকে এরকম টেন্স, ঠিক আছে? কাপের মতো এরকম করুন। তারপরে এবার টোটাকে ছেড়ে দিয়ে মুখ দিয়ে ডাবল ব্রিথ এবং মেন্টালি রিল্যাক্স, মানে প্রথম যখন ছাড়ছি তখন মেন্টালি করবেন রি, তারপরে যখন পরের হা করে ছাড়ছি তখন রিল্যাক্স। এটা মেন্টালি ফিল করবেন ওই পার্টসটাকে। বোঝা গেল? আমি চেয়ারে, মানে
আমি চেয়ারে বসে আছি, চেয়ারে হ্যাঁ বসে। হ্যাঁ, তুমি চেয়ারে বসে করতে পারো। চেয়ারে বসে পাটাকে এরকম করবেন, হ্যাঁ, হ্যাঁ, নিঃশ্বাসটাকে নিয়ে পাটাকে কার্ল করবেন, টেন্স করবেন, তারপরে রিলিজ রিলিজ করে তারপরে মেন্টালি রিল্যাক্স। ঠিক আছে? হ্যাঁ, ইনহেল ইনহেল, কার্ল ইওর টোজ, টোটাকে কার্ল করুন, টেন্স করুন, তারপরে ছেড়ে দিন, তারপরে রিল্যাক্স। মনটা সব সময় ওই যে পার্টসটা টেন্স করছেন, রিল্যাক্স করছেন, সেটা থাকবে মনটা। ঠিক আছে? একটু সময় লাগবে, হ্যাঁ, কয়েকদিন সময় লাগতে পারে একটা কোনো মেথড শিখতে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু প্রথম প্রথম হয়তো ভুল হতে পারে, কিন্তু সেই ভুলের দিকে নজর দিয়ে লাভ নেই। আপনি চেষ্টা করবেন যেটা আমি বলছি সেটা করতে, এবং নিজের ভুলটা নিজে বুঝতে, যে হ্যাঁ এটা আর একটু হয়তো করলে তাহলে পারফেক্ট হবে, রাইট? তারপরে নেক্সট হচ্ছে অ্যাঙ্কেলটাকে বা টোটাকে এরকম করে নিজের দিকে টানা, যাতে করে অ্যাঙ্কেলটা স্ট্রেচ হয়। নিঃশ্বাসটা নিয়ে এটাকে নিচের দিকে টানবো। হ্যাঁ, নিজের দিকে, হ্যাঁ, correct। ঠিক আছে, নিজের দিকে এরকম করে টেনে রাখবেন। নিঃশ্বাসটা আগে নিন, ইনহেল, তারপরে টোটাকে এরকম নিজের দিকে টানুন, অ্যাঙ্কেলটাকে নিজের দিকে টানুন, তারপরে অ্যাঙ্কেলটাকে রিল্যাক্স করে দিন, তারপরে রিল্যাক্স। ঠিক আছে? বুঝতে পারলেন? আরো একবার করুন, রিপিট। নিঃশ্বাসটা নিন, টোটাকে নিজের দিকে টানুন, এবার টোটাকে ছেড়ে দিন, নিঃশ্বাস মুখ দিয়ে ছাড়ুন। নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া হবে, মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়া হবে। মুখ দিয়ে ছাড়ার সময় ডাবল ব্রেথ, নাক দিয়ে ছাড়ার সময় সিঙ্গেল ব্রেথ, ডিপ ব্রেথ। ঠিক আছে? হ্যাঁ, এবার হাঁটু, নিঃশ্বাসটাকে নিন, নিয়ে হাঁটুটাকে প্রেস করুন, মাটির দিকে প্রেস করুন। এবার তুমি হ্যাঁ হাঁটুর দিকে প্রেস করো। যারা যে বসে আছে সে হাঁটুটাকে নিচে গ্রাউন্ডের দিকে প্রেস করবে, আর যারা পা ছড়িয়ে আছে তারা নিঃশ্বাসটা নিয়ে গ্রাউন্ডে প্রেস করবে। তারপর রিলিজ এন্ড রিল্যাক্স। আরেকবার করুন, নিঃশ্বাস নিন, হাঁটুটাকে গ্রাউন্ডে প্রেস করুন, তারপরে রিলিজ দ্য প্রেসার এন্ড রিল্যাক্স, রিলিজ এন্ড রিল্যাক্স। ঠিক আছে? টেন্স উইথ উইল, রিল্যাক্স এন্ড ফিল, এটার যা মন্ত্র। টেন্স মনের দ্বারা একটু টেন্স করতে হবে, তারপরে রিল্যাক্স করে ফিল করুন, রিল্যাক্স মেন্টালি, হ্যাঁ, সেটাকে মেন্টালি উচ্চারণ করে রিল্যাক্স ওই পার্টসে গিয়ে। এবার হিপ জয়েন্ট, হিপ জয়েন্টকে স্কুইজ করবেন, রিল্যাক্স, আগে ইনহেল, স্কুইজ দ্য হিপ জয়েন্ট, তারপর রিল্যাক্স হিপ জয়েন্ট এন্ড হিপ মানে আরেকবার করুন, কোমরের কোমরের দুটো হিপ জয়েন্টটাকে, হ্যাঁ, দুটোকে এরকম স্কুইজ করবেন। বোঝা গেছে? বোঝা গেছে তো? স্কুইজ এরকম করে, জাস্ট স্কুইজ, তারপর আবার রিল্যাক্স করে, রাইট? এবার ব্যাক মাসলস, পিঠের মাসলস, নিঃশ্বাসটা নিয়ে পিঠের মাসল, ব্যাক গুলো, এই যে শোল্ডার দুটো পিছন দিকে এরকম করে, পিছনের দিকে, হ্যাঁ পিছনের দিকে করে টেন্সটাকে ফিল করে, তারপর রিল্যাক্স করে, রিল্যাক্স। এবার আবার নিঃশ্বাস নিয়ে নিন, দিয়ে শোল্ডার দুটো পেছন দিকে করুন, তারপরে রিল্যাক্স করে নিন, মেন্টালি রিল্যাক্স। মনটা কিন্তু পিছনের যে ব্যাক মাসলস থাকে, হ্যাঁ, অর্ণব জানে ব্যাক মাসলসে কি কি আছে, তো সেই ব্যাক মাসলস গুলোকে রিল্যাক্স করে, তারপরে মুখ দিয়ে আমরা হা হা করবো, মনে করবো রিল্যাক্স, হ্যাঁ, মনটা দিয়ে ওই মাসল গুলোকে রিল্যাক্স করবো। ঠিক আছে? এবার হচ্ছে পুরো
পুরো হাতটাকে ফিস্টের মতো নিঃশ্বাসটা নিয়ে আঙুলটাকে এরকম করে পুরো হাত দুটোই ফিক্স মানে টেন্স করবো, ঠিক আছে? দুটো দুটো হাত সামনে মানে সামনের দিকে ছড়িয়ে দিন, ওঠাতে হবে না, আমি দেখানোর জন্য উঠালাম। সামনের দিকে নিচেই রাখুন, নিচে নিচে পায়ের উপরে রাখতে পারেন, মাটিতেও রাখতে পারেন, যেটা সুবিধে। হ্যাঁ, এবার নিঃশ্বাসটা নিয়ে নিন ডিপ ব্রিথ, নিয়ে পুরো হাতটাকে টেন্স করুন, দুটো মুঠি মুঠি বন্ধ করে পুরো শোল্ডার থেকে পুরো হাতটা টেন্স হবে। তারপর রিল্যাক্স করে রিল্যাক্স, মেন্টালি রিল্যাক্স। আবার করুন, নিঃশ্বাসটা নিন, পুরো হাতটাকে টেন্স করুন মুঠি বন্ধ করে দুটো হাতকেই শোল্ডার পর্যন্ত। তারপরে টেনশনটাকে ছেড়ে দিন, রিলিজ এন্ড রিল্যাক্স, ঠিক আছে? এবার পুরো মাথাটাকে নিঃশ্বাস নিন, নিঃশ্বাসটা নিয়ে পুরো মাথাটাকে এরকম টেন্স করুন, টেন্স। তারপর রিল্যাক্স করুন, রিল্যাক্স, ফিল করুন পুরো মাথাটা যেন রিল্যাক্স হয়ে যাচ্ছে। আবার নিঃশ্বাস নিন, পুরো মাথাটা টেন্স করুন, রিলিজ করুন টেনশন, তারপরে রিলিজ এন্ড রিল্যাক্স মেন্টালি। হ্যাঁ, ওই শব্দটাকে মেন্টালি উচ্চারণ করতে হবে, রিল্যাক্স, এবং মেন্টাল অ্যাটেনশনটা ওইখানে দিতে হবে যে পার্টসটাকে আমি টেন্স করছি। বোঝা গেল? এবার পুরো হোল বডিটাকে কি করবেন, নিঃশ্বাস নিন, হোল বডিটাকে টেন্স করুন, হোল বডি, পা থেকে টো থেকে একদম হেড পর্যন্ত, হাত পুরো একটা করুন, অ্যাওয়ারনেস জাগ্রত, পুরো বডিতে মাসল গুলোকে টেন্স করে তারপর রিল্যাক্স করে বোঝা যাচ্ছে? পুরো বডি টেন্স করা, পুরো বডিতে অ্যাওয়ারনেস বা অ্যাটেনশন থাকবে। যেখানে আপনি নিঃশ্বাসটা নিলেন, পুরো বডি টেন্স করলেন, মেন্টালি রিল্যাক্স, তাহলে বডিটা রিল্যাক্স হয়ে গেল, ঠিক আছে? এইবার আমরা করব কি, প্রাণায়াম করব। হ্যাঁ, তো একটা প্রাণায়াম আজকে শিখবো, সেটা হচ্ছে বেলুন ব্রিদিং। হ্যাঁ, সেটা প্রথমে আমরা নিঃশ্বাসটাকে নেব, হোল নিঃশ্বাসটা নেওয়ার সময় আমরা বেলুনে যেরকম বেলুন ফোলাই, বডিটা যেরকম, সেরকম আমরা মনে চিন্তা করব যে বডিটা ফুলছে নিঃশ্বাস নিতে নিতে। ডিপ ব্রিথিং, স্লো এন্ড ডিপ ব্রিথিং। এবার আপনারা পাটাকে যদি মুড়ে বসতে পারেন মুড়ে বসতে পারেন, যদি না মুড়তে পারেন মানে যত কমফোর্টেবলি মেরুদণ্ডটাকে সোজা রেখে হ্যাঁ বসা যায় তত ভালো। এবার হ্যাঁ, আপনি যদি পা মুড়তে অসুবিধা হয় তাহলে আপনি মানে এর নিচে মানে বাটকের নিচে, পাছার নিচে একটা উঁচু কিছু কুশন রাখবেন। হ্যাঁ, তাহলে মেরুদণ্ডটা সোজা থাকে। ওইটা উঁচুতে থাকলে তাহলে পাটা আপনার ছড়িয়ে দিলেও কোনো অসুবিধা নেই, পা যদি মুড়ে বসতে অসুবিধা হয়। কারণ আপনি যখন বসবেন স্থিরম সুখম আসনম, বসে যেন আপনার পেন ফিল, কোনো বডিতে পেন যেন ফিল না হয় বা ডিসকমফর্ট যেন ফিল না হয়, রাইট? হ্যাঁ, এরকম করে আপনি বসুন। দরকার হলে যদি গ্রাউন্ডে বসতে অসুবিধা হয় তাহলে অর্ণবের মতো চেয়ারে বসতে পারেন, চেয়ারে বসে এগুলো করতে পারেন। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা বেলুন ব্রিদিং এ কি করব, নিঃশ্বাসটা পুরো ডিপ, স্লো, স্টেডি, ডিপ। প্রাণায়ামের ওয়ার্ড, এই ওয়ার্ড গুলোকে অ্যাপ্লাই করতে হবে। স্লো, স্টেডি, ডিপ মানে কি, আমি আস্তে আস্তে নেব, স্টেডি নেব, মানে প্রথমে নিলাম নিয়ে আবার বাড়িয়ে দিলাম সেরকম নয়। যে লয়ে আমি নিঃশ্বাসটা নেব সেই লয়েই থ্রু আউট হ্যাঁ থাকবে যতক্ষণ আমি নিঃশ্বাস নিতে পারবো। হ্যাঁ, ডিপ মানে কি, ডিপ মানে যেন আমরা
কুয়াতে যখন ধরুন একটা যদি বালতি ফেলি, জল তুলতে চেষ্টা করি, তারপরে যখন জল তুলবো এরকম এরকম করে যে প্রেসারটা লাগবে, হুম, হ্যাঁ, সেই প্রেসারটা আমি নিঃশ্বাস নেওয়ার সময় ফিল করব। নিঃশ্বাসটা একটা দড়ির মতো, হ্যাঁ, এই দড়ির এন্ডে একটা ধরুন ওয়েট লাগানো আছে, সেই ওয়েটটাকে নিঃশ্বাস দিয়ে আমি যদি তুলতে চেষ্টা করি, তাহলে যেরকম একটা ফিলিং হবে, সেই ফিলিংটা যদি আনতে পারি তাহলে সেটা উত্তম প্রাণায়াম। হ্যাঁ, প্রাণায়ামের মধ্যেও অধম, মধ্যম, উত্তম সবকিছুর মধ্যে 3টে ডিগ্রি থাকে। হুম, আমি যদি এইরকম ভাবে প্রয়োগ করি যে আমি একটা কোন মানে নিঃশ্বাসটাকে এমন ভাবে নিচ্ছি যে এরকম করে নয়, সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম তা নয়, স্লো, স্টেডি, ডিপ, এই 3টে অ্যাপ্লাই করতে হবে, তবে প্রাণায়াম সাকসেসফুল হবে। প্রাণ মানে ব্রিথটাই প্রাণে ট্রান্সফর্ম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমে বেলুন ব্রিথিং এ কি করব, আমরা নাক দিয়ে নিঃশ্বাস নেব, স্লো, স্টেডি, ডিপ, এবং নিঃশ্বাস নেওয়ার সময় আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যৌগিক ব্রিদিং। মানে প্রথমে নাভি বেরোবে, যখন নিঃশ্বাস নেব তখন নাভিটা বাইরের দিকে বেরোবে, তারপরে ছাতি বাইরের দিকে বেরোবে, তারপরে কলার বোন উপরের দিকে উঠবে। এটাকে টোটাল ব্রিদিং বা যৌগিক বলা হয়। প্রথম থেকেই আমরা এই অভ্যাসটা শুরু করব। যখনই নিঃশ্বাস নিতে শুরু করব তখনই নাভি যেন বাইরের দিকে বেরোবে, তারপরে চেস্টটা আর কলার বোনটা উপরের দিকে উঠে যায়। রাইট? তাহলে এই দুটো প্রিন্সিপাল প্রাণায়ামের সময় মনে রাখতে হবে। একটা হচ্ছে স্লো, স্টেডি, ডিপ, আর 2 হচ্ছে নিঃশ্বাস নেওয়ার সময় আমরা নাভি থেকে নেব, নাভি বেরোবে। তো বেলুন ব্রিদিং হচ্ছে প্রথমে নিঃশ্বাসটা টোটাল মানে যতটা আমি নিতে পারি, স্লো, স্টেডি, ডিপ, নাভি বের করে, ছাতি বের করে পুরোটা নিঃশ্বাস নেব, এবং নিঃশ্বাস নিতে নিতে আমি মনে ভিজুয়ালাইজ করব যে আমার বডিটা বেলুনের মতো ফুলছে, ভেতরে একটা, হ্যাঁ, এক্সপান্ড হচ্ছে। এক্সপানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ বলা হয়। কন্ট্রাকশনে টেনশন হয়, এক্সপানশনে রিল্যাক্সেশন হয়। ঠিক আছে, তাহলে নিঃশ্বাসটা শুরু করুন নেওয়া, ধরে পারেন, মনে কাউন্ট করে করে করতে পারেন, ধীরে ধীরে যত বাড়বে তত ভালো। প্রথমে যে লয়ে নিঃশ্বাস নিচ্ছেন সেই লয়ে মেন্টালি কাউন্ট করতে পারেন, 1 2 3 4 5 5 পর্যন্ত যদি নিয়ে নেন, তারপরে এবারে হোল বডিটাকে একটু টেনশন করবেন, ওই যেরকম আমরা করেছিলাম আগের ডেতে হোল বডি টেন্স, সেরকম হোল বডি একটু টেন্স করে তারপরে মুখ দিয়ে একবারে মানে যেন বেলুন, যেরকম বেলুনের মুখটা ছেড়ে দিলে করে সব হাওয়া বেরিয়ে গেল, হ্যাঁ, এবং বডিটা চুপসে গেল, বেলুনের বডি, সেই রকম একটা ধারণা করতে হবে। বোঝা গেল? প্রথম প্রথম একটু অসুবিধা হবে, তারপরে আস্তে আস্তে শিখে গেলে তখন দেখবেন এগুলো মনটাকেও যদি আমি কাজের সঙ্গে ইনভলভ করি, হ্যাঁ, তাহলে মনটা আরো তাড়াতাড়ি শান্ত হয়ে যাবে বা এফেক্টটা আরো ভালো হবে, বেশি হবে। ঠিক আছে, তাহলে প্রথমে কি করব, প্রথমে নিঃশ্বাস নেব, নেওয়ার সময় নাভি বেরোবে, স্লো, স্টেডি, ডিপ 5 গুনতে গুনতে নিলাম, এবং মনে ভিজুয়ালাইজ করলাম বডিটা আমার এক্সপান্ড হচ্ছে বেলুনের মতো, তারপরে একটু টেন্স করলাম বডিটাকে, তারপরে যেরকম কি আরাম, সেরকম মানে যেরকম করি সেরকম মানে বডিতে মাইন্ডে যেন একটা রিল্যাক্স, এরকম একটা মনে ফিলিং জেনারেট হয়। এরকম আমরা ধরুন 5 টাইমস বা 4 টাইমস করুন, 4 টাইমস, হ্যাঁ, বডি, মাইন্ড, সোল, স্পিরিট, 4টে আমরা ভাগ নিয়ে যদি করি, যে প্রথমে বডিটাকে আমি একছি, তারপরে মাইন্ডটাকে, তারপরে সোল, তারপরে স্পিরিট, হ্যাঁ, 4 বার করুন।
সেম জিনিস রিপিট করুন। স্লো, স্টেডি, ডিপ, মানে 1 2 3 4 5, এবং 5 গুনতে গুনতে নিতে হবে। তারপরে বডিটাকে টেন্স করে রাখতে পারি, ঠিক আছে? এবং বডিতে ফিল করবো রিল্যাক্সেশন। চারবার করুন। ফ্যানটার একটা আওয়াজটা বেশি হচ্ছে, ওটাকে একটু বলুন। সাউন্ড কেন আসছে? ওই ফ্যানটার বোধহয়, আপনার ফ্যান, আপনার ফ্যানটা। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, এখন আসছে না। হ্যাঁ, 4 টাইমস, একদম জোর করে, মানে 1 2 3ই ভরে নেবেন না। 1 2 3, ইভেন দরকার হলে নাভি বের করাটা ফিল, এই না, মানে নিঃশ্বাস নেওয়ার সময় নাভি যে বেরোচ্ছে সেটা যদি ফিল করতে না পারেন তাহলে নাভির এতে হাত দিতে পারেন। দুটো হাত নাভির এতে এরকম করে দিয়ে রাখলে, হ্যাঁ, তাহলে নাভিটা যে নিঃশ্বাস নেওয়ার সময় বেরোচ্ছে সেটা ফিল করা যায়। স্লো, স্টেডি, ডিপ, 1 2 3 4 5, এই এতক্ষণ ধরে যদি নিঃশ্বাস নেওয়া হয় তবে সেটা প্রাণায়াম হবে। কিন্তু আমি যদি এরকম করে নিই তাহলে হবে না। হ্যাঁ, নিঃশ্বাসটা নিয়ে বডিটাকে টাইট করব, তারপরে নিঃশ্বাসটা ছেড়ে দেবো। টাইট করে তারপরে এরকম করে আমি মেন্টালি বলছি, কিন্তু ওটা মেন্টালি নয়, নিঃশ্বাসের সাথে সাথে মেন্টালি একটা ফিলিং হবে। আমরা যেরকম আগে রিল্যাক্স বলছিলাম, সেটা উইদাউট প্রোনাউন্সিং রিল্যাক্স মেন্টালি, হ্যাঁ, মানে নিঃশ্বাসটা ছাড়ার সময় একটা বডিতে যেন একটা প্রশান্তির, মানে রিল্যাক্সেশনের ভাব। এবার হলো 4 বার করে করেছি। ঠিক আছে, এবার একটা ধ্যানের একটা প্রক্রিয়া শিখবো, সেটা হচ্ছে শব্দ ধ্যান। হ্যাঁ, এই শব্দ ধ্যানে কি হয় যে পারিপার্শ্বিক যে সমস্ত আওয়াজ, সেই আওয়াজগুলোকে শুনতে চেষ্টা করব প্রথমে। তারপরে আস্তে 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 কানটাকে বন্ধ করে ভেতরে যে আওয়াজ চলছে, কন্টিনিউয়াস হিজি পোকার মতো আওয়াজ চলছে, সেইটাকে আমরা শুনতে চেষ্টা করব কন্টিনিউয়াসলি। মানে ধ্যান কি? ধ্যানের আগে হচ্ছে কনসেন্ট্রেশন, ধারণার আগে হচ্ছে রিল্যাক্সেশন, রিল্যাক্সেশন আগে হচ্ছে অ্যাড্রেসিং টেনশন। আমাদের যে সমস্ত টেনশন আছে সেই টেনশন গুলো অ্যাড্রেস করলে তবে রিল্যাক্সেশন হবে। হ্যাঁ, রিল্যাক্সেশন হলে কনসেন্ট্রেশন হবে, কনসেন্ট্রেশন হলে ধ্যান হবে। এরকম পরপর স্টেপ আছে। তাহলে ধ্যান করতে গেলে প্রথমে আমাকে রিল্যাক্স করতে হবে। আমরা রিল্যাক্সেশনের প্রক্রিয়াগুলোকে করলাম। হ্যাঁ, রিল্যাক্সেশনের আগে হচ্ছে আমাদের যে সমস্ত মনে টেনশন, জীবনে টেনশন আছে সেগুলোকে অ্যাড্রেস করতে হবে। সেখানে ধারণা ক্রিয়েট করতে হবে, আমার মনে কি কি জন্য টেনশন ক্রিয়েট হচ্ছে সেগুলোকে অ্যাড্রেস করতে হবে, তবে রিল্যাক্সেশন হবে, তারপরে ধ্যান হবে। তো সুতরাং এর সঙ্গে ধারণাও যুক্ত আছে যে আমরা কিভাবে মনের চিন্তা হচ্ছে, সেই চিন্তাটা কিভাবে আমাদের মনে টেনশন ক্রিয়েট করছে, সেগুলো আমরা যেন আস্তে আস্তে ধারণা দ্বারা ট্যাকেল করতে পারি। যাই হোক, প্রথমে শব্দ ধ্যান হচ্ছে যে চুপচাপ চারিপাশে যদি পাখির আওয়াজ শুনি বা কোনো গাড়ির আওয়াজ বা ফ্যানের আওয়াজ, যে আওয়াজে মন যাচ্ছে মনটাকে ফ্রিলি মুভ হতে দিন, ঠিক আছে? এবং দুটো আওয়াজের মাঝখানে যে সাইলেন্স, একবার দেখবেন দুটো আওয়াজের মাঝখানে কোনো আওয়াজ থাকে না, সেই সাইলেন্সটাকেও শুনতে চেষ্টা করতে হবে, সেই সাইলেন্সটাকেও
ফিল করতে চেষ্টা করতে হবে। বোঝা গেল? হ্যাঁ, দুটো আওয়াজের মাঝখানে যে কোনো শব্দ নেই, নিস্তব্ধতা, সেইটাকেও ফিল করবে। রাইট? সাউন্ড এন্ড সাইলেন্স বোথ টু বি অবজার্ভ। রিল্যাক্স করে জাস্ট 1 মিনিট বাইরের সাউন্ডটাকে ওয়াচ করার চেষ্টা করুন। ক্লোজ ইউর আইস। চোখটা বন্ধ করে বাইরে কি কি শব্দে মন যাচ্ছে মনটাকে যেতে দিন, ফ্রিলি মুভ হতে দিন। যে শব্দে যাচ্ছে, শুধু শব্দ। পাখির আওয়াজ, ফ্যানের আওয়াজ বা কোনো হর্নের আওয়াজ পাঁচটাস যদি যায়, তার মাঝখানে যে একদম সাইলেন্স, সেটাকেও অবজার্ভ করা, ওয়াচ করা, ফিল করা, উইটনেস করা, এই ওয়ার্ড গুলো অ্যাপ্লাই করা হয়। একদম শরীর স্থির থাকবে এবং মনও স্থির থাকবে, শুধু আওয়াজের প্রতি মনটা মনোযোগ। এবার প্রথম প্রথম ঘুম যদি ঠিক না হয়, তাহলে একটু রিল্যাক্স হয়ে গেলে তখন ঘুম পেয়ে যাবে। ধ্যান করতে করতে প্রথম প্রথম ঘুম পাবে, হ্যাঁ, কিন্তু তারপরে অ্যালার্টনেস, অ্যাওয়ারনেস বাড়লে, হ্যাঁ, তখন ধীরে ধীরে সেই ঘুমটাকে ট্যাকেল করা যাবে। সুতরাং ঘুমটাও দরকার। শুধু আমি যোগ করবো বলে অ্যালার্ম দিয়ে উঠে পড়লাম, 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমালাম, সারা রাত্রি ঘুম হয়নি, তখনও যোগটা কিন্তু সাকসেসফুল হবে না। তাহলে যোগের জন্য ঘুমেরও প্রয়োজন আছে। শরীর মন যখন ফ্রেশ থাকবে, তখন যদি যোগের যোগের মেথড গুলো প্রয়োগ করা যায়, তাহলে লাভ অনেক বেশি। তখন যে মনের প্রশান্তি, যে শান্তি, যে ভাব থাকবে, সেটা সারা দিন ধরে হয়তো সেটা থাকতে পারে। ওভার দ্য পিরিয়ড একটা লাইফ স্টাইলে পরিণত হতে হবে যে আমি ভোরবেলায় উঠবো। শুধু বলে দিলাম যে ভোরবেলায় উঠবো, অ্যালার্ম দিয়ে দিলাম, হ্যাঁ, কোনো কিছু কাজ না থাকলে অ্যালার্ম বেজে গেল, তারপরে অ্যালার্মটা বন্ধ করে আবার শুয়ে পড়লাম, আবার ঘুমিয়ে গেলাম, আবার হয়তো অ্যালার্ম বাজছে, হ্যাঁ, আবার অ্যালার্ম বাজছে, আবার সে করলে যোগের সাকসেসফুল সফল হওয়া মুশকিল। হ্যাঁ, প্রথম সুতরাং যে কোনো সিনসিয়ারিটি ইজ মাস্ট। একটু কষ্ট হয়, সুতরাং একটু মানিয়ে নিতে হয়। দুটো দিন তো একটু মানে ঘুম থাকবে, সারাদিন একটু ডিস্টার্ব হবে। তারপর আমার মনে হয় দেখুন, ভোরবেলা ওঠার থেকে ভালো বেশ কিছু হতে পারে না, এটাতে সারাদিন মনটা ফ্রেশই থাকে। একটা দুটো দিন একটু অসুবিধা হয় মানুষের একটু মানিয়ে নিতে, তারপরে ওটা ঠিক সময় অ্যাডজাস্ট। দুপুরবেলা হয়তো 1 ঘন্টা ঘুমিয়ে নিলে বা যেটাই, দুপুরে একটু ঘুমিয়ে নিতে হবে। দুপুরে একটু ঘুমিয়ে নিলে, যদি যে ঘুমটা কম হয়েছে, সেই দুপুরে একটু ঘুমিয়ে সেটা পূরণ করে নিলে ঠিক হবে। সেটাই। হ্যাঁ, প্রথম প্রথম অভ্যাস করতে অ্যাটলিস্ট বলা হয় 6 মাস লাগে কোনো একটা বা বদ অভ্যাস হতে। 6 মাস যদি আমি রিপিট করি, কোনো একটা কার্য, কোনো একটা চিন্তা, হ্যাঁ, সৎ চিন্তা, অসৎ চিন্তা বা কার্য, অসৎ কার্য, সবকিছু অলমোস্ট 6 মাস লেগে যায় সেটা অভ্যেসে পরিণত হতে। 1-2 দিনে হবে না, তোমাকে সেইভাবে লাইফস্টাইলটাকে মেনটেন করতে হবে। দিনচর্যা যেটাকে বলা হয়, হ্যাঁ, সেটাকে। তো যাই হোক, আজকে যেগুলো শিখলাম, হ্যাঁ, সেগুলো যদি সন্ধ্যেবেলা আবার একবার আপনারা রিপিট করেন, তাহলে আরো মনে থাকে। কারণ এগুলো আমরা যেগুলো শেখাই, এটা 10 দিনের একটা ক্র্যাশ কোর্স থাকে। প্রথমে ইনিশিয়াল বেসিক কোর্স। বেসিক কোর্সে যার যেরকম রিকোয়ারমেন্ট অনুযায়ী কাউকে আসন পশ্চাৎ শেখানো হয়, কাউকে হয়তো প্রথম সূর্য প্রণাম বলে 12টা পশ্চাৎ আছে, হ্যাঁ, তারপর সাইকো ফিজিক্যাল এক্সারসাইজ 20টা পদ্ধতি আছে, তারপরে আসন আছে, তারপরে প্রাণায়াম, ধ্যান, তারপরে যোগ নিদ্রা, তারপরে ট্রান্সমিশন বলে পরপর কমপ্লিট একটা প্যাকেজ আছে। এবার যার রিকোয়ারমেন্ট, আপনাদের এখন যোগের অত
মানে পশ্চাৎ করার বয়স মানে নেই। সুতরাং আপনাদেরকে যে এটা দিলাম ওই ধরুন প্রোগ্রেসিভ মাসকুলার রিল্যাক্সেশন টেকনিক, হ্যাঁ, ওইটা যদি আপনারা পুরো ওই পায়ের ঠিক পাতা, মতো করতে পারেন, হ্যাঁ, কোমর, চেস্ট, হাত, ব্যাক, মাথাটা ওটাকে টাইট প্রথম করে, প্রথম হ্যাঁ ইনিশিয়ালি ওইগুলো করলে তাহলে ব্লাড সার্কুলেশন, নার্ভাস সার্কুলেশন ভালো হলে তারপরে প্রাণায়াম এবং ধ্যান করলে, হ্যাঁ, ওটা মোটামুটি 15 মিনিট থেকে আধ ঘন্টাও যদি আপনি করেন সকালে সন্ধ্যায়, তাহলে দেখবেন আপনার ধীরে 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 নিজের ফিলিংস এর পরিবর্তন আসবে। কিন্তু রেগুলারিটি মানে পিপিপি মডেল বলা হয়, প্র্যাকটিস উইথ পেশেন্স এন্ড পারসিভারেন্স। যেমন রোজ খাই এনার্জির জন্য, সেরকম যোগাটাকে রোজ লাইফস্টাইলে ইন্ট্রোডিউস করতে হবে। সেই জন্য হ্যাঁ, সময়টাই করছিলাম, এখানটা মনটাও ফ্রেশ থাকে, আওয়াজও কম থাকে, ভোরবেলা পরিবেশটাও একটা ভালো থাকে। সময়টা মোটামুটি আপনি ফিট দেন তো 5:30 থেকে 6:30 এই সময়টা। হ্যাঁ, এখন এবার যদি ওই প্রফেসর সুইজারল্যান্ড থেকে চলে আসে, তখন উনি চলে আসেন, তখন হয়তো আগে কি করে নেবো, হাফ এন আওয়ার করলেও যথেষ্ট। আপনার যদি অসুবিধা না থাকে, কারণ আজকে যাই হোক, আমরা 10 দিন অ্যাটলিস্ট একটা ক্লাস কোর্স করি, হ্যাঁ, 10 ডেজ করে তারপরে ওনারা নিজেরা করুন, হ্যাঁ, করে তারপরে আবার যদি আমাদের সঙ্গে কেউ জড়িত হয়, যুক্ত হয়, হ্যাঁ, এই ক্লাস হিসেবে এটা 6 মাস করার পরে তারপরে অ্যাডভান্স আরো এগুলো দেওয়া হবে। করতে থাকি, তারপরে আস্তে আস্তে কিরকম ভাবে সময়টাও যদি অ্যাডজাস্ট করতে হয় বা যেরকম ভাবে ওগুলো করে নেওয়া যাবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনাদের কেমন লাগলো বলুন? করতে পারবেন তো? মানে করা যাবে তো? এবার ছেলের চেষ্টা যে আপনাদেরকে শুধরানো, আপনাদের চেষ্টা ছেলেকে শুধরানো, কিন্তু নিজেকে শুধরাতে হবে। হ্যাঁ, প্রথম হচ্ছে নিজেদেরকে শুধরাতে হবে, নিজেরা করে এই জিনিসগুলোকে, এর যে উপকারিতা সেগুলো ফিল করতে হবে, তবে দেখবো যে একে অপরে মানে কি বলবো, সেই ওই একটা রবীন্দ্রনাথের এ ছিল না, কি সকলে আমরা প্রত্যেকে আমরা পরের স্তরে, কি প্রত্যেকে সকলে আমরা পরের স্তরে, এটা আমার পুরোটা আসছে না, যাই হোক, মানে আমরা একে অপরের সান্নিধ্যেই জীবন ধারণ করি এবং তাতেই সুখ বর্ধিত হয়। সুতরাং আমাদেরকে আগে নিজেদেরকেও ঠিক থাকতে হবে, তারপরে অপরকে ঠিক রাখার জন্যও চেষ্টা করতে হবে, সেটাই হচ্ছে জীবন। হ্যাঁ, ঠিক আছে, হ্যাপি নাও হিয়ার। হ্যাপি নাও হিয়ার, এটাও একটু ছোট করে বলে দিন, মা বুঝতে পারে। হ্যাপি মানে খুশি, নাও মানে এখন, আর হিয়ার মানে এখানে, মানে মনটাকে এই মুহূর্তে খুশি এখানে, আর মানে এখন এখানে রাখার। এটা অনেক সংস্থার বিভিন্ন রকম এক একটা মানে এ থাকে, সম্বোধন ক্রিয়া থাকে, যেমন কেউ জয়গুরু বলে, কেউ ওম শান্তি বলে, হ্যাঁ, ব্রহ্মা কুমারীর যেমন ওম শান্তি, যখনই দেখা হয় তাদের শিষ্যদের সঙ্গে বা গুরু ভাইদের সঙ্গে, তখন ওম শান্তি। এবার কেউ জয়গুরু, হ্যাঁ, কেউ গুড মর্নিং, কেউ মানে প্রথম যখন সাক্ষাৎ হয়, তো আমাদের সেটা হচ্ছে হ্যাপি নাও হিয়ার, মানে আমাদেরকে রিমাইন্ড করানো যে আমরা এখন এইখানে খুশিতে আছি। হ্যাঁ, কারণ এটাই তো রিয়েল। মনটা হচ্ছে যেখানে সেখানে যত্র তত্র চলে যায়, সেটাই হচ্ছে অশান্তির মূল কারণ। মনটাকে এখানে মানে এখন আর এখানে বেঁধে রাখতে পারা যায়, তাহলে আমাদের হ্যাপিনেস বা আনন্দ বজায় থাকে। কিন্তু এটা হচ্ছে যত সহজে আমরা বলি, তত সহজে করা যায় না। হ্যাঁ, কারণ মন অভ্যাসের দাস, অভ্যাস হয়ে গেছে, অতীতে এবং ভবিষ্যতে মন
চলে যায় অতীতের স্মৃতিতে এবং ভবিষ্যতের কোনায়, হুম। কিন্তু বারবার বারবার মনকে যোগের ভাষায় এই বর্তমানে যদি রাখা যায় তাহলে আমাদের যোগের প্রক্রিয়া সম্পূর্ণ হবে। ঠিক আছে, একদম। ওকে, হ্যাপি নিউ ইয়ার, বাই। ভালো লাগলো। ভালো থাকবে, আজকে ভালো দিন কাটুক, কালকে আবার সকালে দেখা হবে 5:30। ওকে, বাই।